তার বিভিন্ন পর্যায় থাকে। তো আমাদের অভিযোগ খুব স্পষ্ট, তৃণমূল কংগ্রেসের অভিযোগ খুব স্পষ্ট যে একটা তদন্তের নামে যেভাবে আইপ্যাক সংস্থা এবং তার কর্ণধারের বাড়িতে যে তল্লাশি নামে আমাদের তথ্য ভান্ডার চুরির চেষ্টা হয়েছে, এটা 5-6 বছর আগের মামলা। এতদিন ধরে তারা ঘুমোচ্ছিল। এখন যেহেতু ওই সংস্থা এবার আসন্ন নির্বাচনে আমাদের প্রচারে সহায়ক এবং উপদেষ্টা, তাদের কাছে আমাদের যে প্রচারের তথ্য ভান্ডার ছিল ঘুরপথে বিজেপি দখল করার জন্য এগুলি করেছে। এবার আমাদের যে মূল অভিযোগ, সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডুকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি ইত্যাদি ইত্যাদি। ফলে এই মুহূর্তে এটা নিয়ে রাজনৈতিক কোনো মন্তব্য নয়। আমাদের আইনজীবীরা আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং ছিলেন। আসলে এই ধরনের মামলার এক একটা পর্যায়ে চলে। ফলে সেই তার একটা মামলা, তার সঙ্গে একটা পিটিশন, তার সঙ্গে হয়তো আর একটা ক্র্যান আসবে, আরও ক্র্যান আসবে। ফলে এগুলোকে এই রোজ প্রত্যেকটি ধরে ধরে এইভাবে এটা কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না। একটা প্রসেস। আমরা আমাদের বক্তব্যে, আমাদের অভিযোগে অটুট আছি এবং ইডি তার কোনো উত্তর দিতে পারছে না। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কখন সে বাড়িতে গেছে, তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল, কেন গেছে, 2020 বা 2021 সালে তো ইডির বোঝা উচিত যে তার মালিক হচ্ছে প্রশান্ত কিশোর। তাহলে আজকে প্রতীক জৈনের বাড়িতে বা অফিসে কেন? কারণ আজকে আমাদের ইলেকশন ডকুমেন্টস, ক্যাম্পেইন ডকুমেন্টস ওদের কাছে আছে। ফলে সেই জায়গা থেকে রাজনৈতিক দল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেত্রী হিসাবে তথ্য ভান্ডার প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। আমরা মানুষের দরবারে আছি, বাংলার মানুষ জানেন। আর কোর্টের এরম ধাপে ধাপে কখন কোনটা কিভাবে হয়, এটা একটা বড় প্রসেস। তার আলাদা করে রাজনৈতিক কোনো মন্তব্য নেই। ইডির তরফে তো দেখা যাচ্ছে রীতিমতো ইউটার্ন, দ্রুত শুনানির আবেদন চাওয়া ইডি চাইলো মুলতুবি। না, এইটা নিয়ে কোনো মন্তব্য করবো না। কারণ কি, এর নানা দিক আছে, এই আইনি বিষয়গুলো নানা আঙ্গিক আছে। এখন এখানে গিয়ে প্রথম দিন গিয়ে ওরা বলছিল যে এক্ষুনি শুনানি চাই। আবার সুপ্রিম কোর্টে যেহেতু চলে গেছে, সেটা ইডিও জানতো। এখন সুপ্রিম কোর্টে নিজেরাই চলে গেছে, ফলে হাইকোর্ট সেটা শুনতে পারেন কি শুনতে পারেন না, এগুলোর আইনের নানা ব্যাখ্যা আছে। এটা রাজনৈতিক দল হিসেবে এইটার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করব না। ওখানে আমাদের আইনজীবীরা ছিলেন, বর্ষিয়ান আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন। ফলে যদি কোথাও কোনো ব্যাখ্যা দেওয়ার থাকে তাহলে কল্যাণবাবু দিতে পারবেন। এই যে কয়লা চুরির মামলা 2020 সালে, তারপর 2022-এ প্রথম চার্জশিট, তারপরে সাপ্লিমেন্টারি 23-এ, এইভাবে দীর্ঘ নীরবতা, তারপরে হঠাৎ 26-এর আগে জেগে উঠল। আমরা তো এটাই বলছি যে মামলাটি নিয়ে আইপ্যাকের অফিসে বা বাড়িতে তল্লাশি, এই মামলাগুলো তো 2020, 2021-এ নথিভুক্ত হওয়া। তাহলে এগুলি যদি অতি গুরুত্বপূর্ণ হয়, প্রবল জরুরি, বিস্ফোরক সব তথ্য, তাহলে 5 বছর কি 6 বছর কি একটা এজেন্সি ঘুমোতো? আর ঘুমটা কখন ভাঙলো? যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, জানুয়ারির মাঝখান হয়ে গেছে, সামনে বিধানসভা ভোট। এখন ওদের মনে হলো যে 2020 সাল 21 সালের মামলা, সেই সময় আইপ্যাকের মালিক প্রশান্ত কিশোরের বাড়ি যাওয়ার দরকার নেই। এখন প্রতীক জৈন যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রচারের রণকৌশল এবং পরিকাঠামো, তারা আমাদের উপদেষ্টা, আমাদের সহায়ক, ফলে ওইখানে যদি একটু তল্লাশি করা হয় ইডিকে পাঠিয়ে, বিজেপি ভাবলো যে তাহলে তৃণমূলের সমস্ত রাজ্যব্যাপী তথ্যগুলো তুলে আনা যাবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাহিনী, তিনি তার দলের, আমাদের দলের তথ্য ভান্ডার চুরির এই চেষ্টাকে প্রতিহত করেছেন। তো এখন এই যে মানুষ তো যে কেউ শুনলেই বুঝবেন যে 6 বছর আগের মামলা, 5 বছর আগের মামলা, একটা করে চার্জশিট দিয়ে কিছুটা একটা লিখে তারপর আবার সেটাই লেখা থাকে মানে ফার্দার ইনভেস্টিগেশন চলছে এই বলে, আবার সেই তদন্ত খোলা থাকে। সে তদন্ত আর শেষ হয় না, ভোটের আগে রাজনীতিতে শুধু ব্যবহার হয়, সেটাই হচ্ছে।
মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার, মুখ্যমন্ত্রীকে পাঠানো মানহানি নোটিশের সময় পার হয়েছে, উত্তর না মেলায় সোশ্যাল মিডিয়ায় তোপ শুভেন্দু অধিকারী। তো উনি সকাল বিকেল দেন, ওনার নানা দুশ্চিন্তায় উনি মানসিকভাবে একটু চিন্তিত আছেন। বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ খুব একটা ভালো নয়, বিজেপির সংগঠন নেই, নিশ্চিতভাবে একটা ভরাডুবির দিকে যাচ্ছে আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি। এই সব মিলিয়ে যখন বুঝতে পারছেন যে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তখন নিজের হতাশা, বিরক্তি, ক্রোধ, অবসাদ, তার থেকে এই ধরনের কিছু মন্তব্য উনি করেন। উনি বলছেন এই ব্যাপারটাতেই যে ওনাকে কোর্টে টেনে নিয়ে আসবো, কোর্টে এরকম অনেক দেখা গেছে, এরকম অনেক অনেক দেখা গেছে, এরকম কত এসেছে গেছে। তো যাবেন, ওনার যদি মনে হয় কোর্টে যাবেন। আজকেও তো ওই নবান্নের সামনে ধর্ণা দেবার আবদার নিয়ে কোর্টে গেছিলেন, তো সেটা তো কোর্ট মান্যতা দেয়নি তাতে, এবং কোর্ট তো অনুমতি দেননি বলেই আমরা এখনো পর্যন্ত জানি। তো নবান্নের সামনে ধর্ণা দিতে হবে, এই আবেদন নিয়ে গিয়ে কোর্টে গেছিলেন, তো কোর্ট অনুমতি দেননি। তো ফলে এই কথায় কথায় কোর্টে যাওয়া, কোর্ট দেখাবো, আরে জনগণের দরবার যেটা আসল কথা, এই বিরোধী দলনেতা এবং বিজেপি জনগণের দরবারের উপর কোনো বিশ্বাস নেই, উল্টে তাদের প্রতি ভিন্ডিকটিভ। তাদের বকেয়া আটকাবো, তাদের 100 দিনের টাকা আটকাবো, তাদের আবাসের টাকা আটকাবো, বাংলা ভাষাকে অপমান করব, বাংলার মনীষীদের অপমান করব, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দেবো, বাংলা ভাষায় কথা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারবো। তো এই মানসিকতা নিয়ে মানুষের উপর আস্থা নেই, এখন নাগরিকত্ব নিয়ে টান মারছে, মানুষকে চূড়ান্ত হয়রানি, SIR এ নাম কাটার চক্রান্ত। তো ফলে তাদের মানসিকতাই হচ্ছে সব এই ধরনের। শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যে চাঁচল থানার থেকে নোটিশ পাঠিয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে কুকথা বলা এবং তার যে FIR দায়ের হয়েছিল তার ভিত্তিতে নোটিশ পাঠানো হয়েছে। এগুলো নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। বিজেপি নেতারা, শুভেন্দুবাবু বা দিলীপ ঘোষ বা বিজেপি নেতারা অত্যন্ত কটু মন্তব্য, অপমানজনক, অসংসদীয়, কুরুচিকর মন্তব্য করে তাদের অভ্যাস, তাদের কথায় যুক্তি থাকে না, বাংলার জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা, আবেগ থাকে না, শুধুমাত্র কুৎসিত বিশেষণ, কুৎসিত হুমকির উপর তাদের বক্তৃতা, ভাষণ এসব চলতে থাকে। ফলে তারা যাদের নিজেরা অন্য লোককে সম্মান দেন না, এবার বাকিটা ওই কোর্টে কেস বিশেষে সব চলতে থাকে। সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসছেন, আজকে সুকান্ত মজুমদার সেখানে গিয়েছিলেন, যেখানে প্রধানমন্ত্রী মিটিং করবেন। তিনি দাবি করছেন অন্তত 200 কৃষক সিঙ্গুরে, তারা প্রথম সারিতে থাকবেন প্রধানমন্ত্রীর সভায়। দেখুন, এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ কৃষক এবং কৃষিজীবী, ক্ষেত মজুর, তাদের জমি রক্ষা এবং পেশা বাঁচানোর স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সিঙ্গুর আন্দোলন কিন্তু টাটা বা শিল্পের বিরুদ্ধে ছিল না। বলা হয়েছিল যে শিল্পের জন্য যে জমি, অর্থাৎ কম কৃষিযোগ্য বা অকৃষিযোগ্য, সেখানে শিল্প হোক, কিন্তু 3 ফসলি কৃষি জমি সেটা সরকার নিয়ে, রাষ্ট্রশক্তি নিয়ে সেটাকে প্রাইভেট পার্টির হাতে তুলে দেবে, এটা কিভাবে হতে পারে? এবং এই মডেলে সারা দেশে জমি রক্ষা আন্দোলন হয়েছে। এবং ইন্টারেস্টিংলি আজকে সুকান্তবাবু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দাবন্ধ করছেন, তখন কিন্তু কংগ্রেসের নেতারাও যখন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, সারা দেশে কৃষকদের নেত্রী বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃষকরা, কৃষিজীবীরা মান্যতা দিচ্ছেন, তখন কংগ্রেসের একটা অংশ, বিজেপির একটা অংশ, সুকান্তবাবুর আগের সভাপতি আমাদের রাজনাথ সিং, তারা সবাই, বহু বামপন্থী সংগঠন, সবাই আলাদা আলাদা করে তখন কিন্তু সমর্থন করতে গেছিলেন। তাহলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করছেন কেন? আর তৃণমূল থেকে যাদেরকে আপনারা নিয়ে বড় পদ দিয়েছেন, তারা তো ওই সময় তৃণমূলেই ছিলেন, এসব আন্দোলনেই ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট। এই জায়গাতে একটা প্রশ্ন করবো, সুকান্ত মজুমদার আজকে যাদের বক্তব্যখানে রেখেছে তাকে কটাক্ষ করছে সিপিএম বলছে সেই সময় তো রাজনাথকে দেখা গেছে মমতার পাশে সেই আন্দোলনে। বলছি তো যে ওই সময় সিঙ্গুরের আন্দোলনটা কিন্তু কোনো রাজনৈতিক দল বলে ছিল না, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিয়েছেন, কিন্তু মমতাদি সেই সময় সারা দেশের কৃষক, ক্ষেতমজুর, কৃষিজীবী
তাদের জমি এবং পেশা রক্ষার আন্দোলনের, অধিকার রক্ষার আন্দোলনের প্রতীক হয়ে গিয়েছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুর নন্দীগ্রাম এই আন্দোলন দানা বেঁধেছে, যেটা দেশের অন্যান্য প্রান্তের কৃষকদের মধ্যেও সেই আন্দোলন সংক্রামিত হয়েছে, সঞ্চালিত হয়েছে। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে তখন কিন্তু কংগ্রেসের একটা বড় অংশ তখন জেতেন। তখন বামেদের বহু স্রোত তারা এসছে, নকশালপন্থীদের বহু স্রোত, তারা যারা গণতন্ত্রের মধ্যে থেকে রাজনীতি করেন, পূর্ণেন্দু বসু, দোলা সেন থেকে বামপন্থীদের মধ্যে সমীর পুততুণ্ড থেকে ফরওয়ার্ড ব্লক তো একটা সময় সিঙ্গুরের বিরোধিতা করেছিল, প্রথমেই বিরোধিতা করেছিলেন অশোক ঘোষ প্রয়াত। তো ফলে বিজেপির রাজনাথ সিংও সেই সময় যখন দেখলেন সারা দেশে কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছে, তখন তো তিনিও এসে এই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। তাহলে আজকে সুকান্ত মজুমদার উল্টা বলছেন কেন? তো দ্বিচারিতা। সুকান্ত মজুমদার আরো বলছেন যে আগামী দিনে সিঙ্গুর শিল্পলক্ষ্মী হবে বলে তিনি মন্তব্য করেন। টাটার আসবে সিঙ্গুরে। হ্যাঁ, আরেক মহা মুশকিল, এখানে পরিষ্কার কথা, টাটাদের বা শিল্পের বিরুদ্ধে আন্দোলন তো সিঙ্গুরে ছিল না। সিঙ্গুরের বক্তব্যটা হচ্ছে 100 বার টাটারা আসুক, 100 বার গাড়ি হোক, কিন্তু শিল্পের জন্য নির্দিষ্ট জমিতে হোক, এবং এইরকম জমি প্রচুর ছিল। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জেদ করে টাটাদের পছন্দকে তখন গুরুত্ব দিয়ে তারা সিঙ্গুরে 3 ফসলি কৃষি জমি ওইটাই চাই, সরকার নেবে, নিয়ে প্রাইভেট পার্টিকে দেবে, এই জমি নীতিটার বিরোধিতা করা হয়েছিল। এবং সেটায় সারা দেশে কৃষক, কৃষিজীবী, ক্ষেতমজুররা তাদের অধিকার, জমির অধিকার, পেশার অধিকার রক্ষার আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণা হিসেবে সামনে নিয়েছিলেন। তো সেই সময় বিভিন্ন দল, কংগ্রেস, বামপন্থীদের বহু সংগঠন, বিজেপি, এরা তো সবাই ওই কৃষকদের সমর্থন করেছিল। দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হয়ে যাচ্ছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং এসে হাজির হয়েছিলেন। তো সেই বিজেপি আজকে যদি বলে ওইখানেই শিল্প করতে যাবো, এটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? সুজন চক্রবর্তী আরেকটা কটাক্ষ করছেন, তিনি বলছেন মোদী যেদিন আসবেন সেদিন মোদী যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজনাথের ছবি যেটা একসাথে ছিল সেটা বুকে নিয়ে আসেন। দেখুন, এটা কোনো কাজের কথা নয়। তাহলে তো আমাদের সুজন চক্রবর্তীকে বলবো, সুজনদা, যদি আপনি, ওটা কৃষি জমি আন্দোলনের বিষয় ছিল, কৃষকদের জীবিকা, ক্ষেতমজুরের জীবিকা, কৃষিজীবীদের জীবিকা, জমি জীবিকা অধিকার রক্ষার আন্দোলন, সেখানে বিভিন্ন দল এসেছিল। ওটা কিন্তু কোনো ভোটের রাজনীতি ছিল না, ওটা পলিসি ম্যাটার ছিল যে 3 ফসলি কৃষি জমি সরকার বলপূর্বক অধিগ্রহণ করে প্রাইভেট পার্টিকে দিতে পারে কিনা, এটা একদম একটা নীতিগত বিষয়। তো ওই ছবি যদি সামনে আনতে হয় সুজন চক্রবর্তী, তাহলে 1988 সালের জুলাই মাসে শহীদ মিনার ময়দানে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কমরেড জ্যোতি বসুর হাতে হাত ধরা ছবিটাও আপনারা একটু বুকে লাগিয়ে ঘুরুন। বাংলায় বিজেপিকে ডেকে আনা তখন হচ্ছে রাজীব গান্ধীকে হাটাও, বফার্স গান্ধীকে হাটাও, ভিপি সিংকে সামনে রেখে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন আপনারা। পরে আবার সেই কংগ্রেসের সঙ্গে আবার জোট করতে যাচ্ছেন। আপনাদের কি অবস্থা? জ্যোতি বসুর সঙ্গে ছবি হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর, কেন না রাজীব গান্ধীকে সরাতে হবে, আর তারপর পার্ক সার্কাসে রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধীকে জড়িয়ে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই ছবিগুলো একটু বুকে নিয়ে ঘুরুন কমরেড চক্রবর্তী। 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এমন 97 জনের নাম রয়েছে যারা জীবিত অথচ মৃত বলে তাদের নাম তোলা হয়েছে, এবং খোঁজ নিয়ে দেখা গেছে তাদের মধ্যে 70 জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, বাকি 4-5 জন বিজেপি কর্মী সমর্থক, বাকিদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। দেখুন, এটা তো বারবার সামনে চলে আসছে, জীবিতদেরকে মৃত বলে চালিয়ে দেওয়া হয়েছে, নাম কাটা হচ্ছে। আসলে প্রবলেমটা হচ্ছে এই যে শেষ মুহূর্তেও এখন যেটা চলছে সেটা হচ্ছে নাম কাটতে মরিয়া হয়ে গেছে জাতীয় নির্বাচন কমিশন, এবং বারবার ভোটারদের হয়রান করা হচ্ছে। কারণ এই যে বিজেপি নেতারা বলে বসে আছে 2 কোটি কাটবো, 1 কোটি কাটবো, 10 লাখ রোহিঙ্গা কাটবো, একজন রোহিঙ্গাও খুঁজে পাইনি ভোটার লিস্টে।
এরপরে চাপ আসছে কাটতে হবে, কারণ পশ্চিমবঙ্গে যদি মৃত বা স্থানান্তরিত 58 লক্ষ বাদ গিয়ে থাকে, উত্তরপ্রদেশে বাদ গেছে 2,89,00,000। বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, ফলে যে কোনো মূল্যে নাম কাটতে হবে। চক্রান্ত দেখেছেন ফর্ম 7 কিভাবে গুচ্ছ গুচ্ছ পাওয়া যাচ্ছে, বাঁকুড়ায় পাওয়া গিয়েছে বিজেপির গাড়ি থেকে, আরো একাধিক জেলা থেকে আমাদের কাছে খবর আসছে যে ফর্ম 7 গুলোকে জমা দিয়ে বিপুল সংখ্যক মানুষের নাম ডিলিট করে দেওয়ার চেষ্টা করছে। পরে তো পরেরটা হবে, আপাতত তো এই ভোটে এতগুলো মানুষ বাদ হয়ে যাবে। ভোটার লিস্ট দেখে দেখে কিছু জায়গায় বিজেপি ফর্ম 7 জমা করতে নেমেছে। ডিলিশন, হিয়ারিং ছাড়াই আগে কেটে দাও, এত অল্প সময় এত হিয়ারিং সম্ভব হবে না। ফলে এই যে কাউকে মৃত দেখিয়ে দেয়া, কাউকে এই করে দেয়া, কাউকে নামের বানানের জন্য বিবাহিত মহিলাদের আগের পদবি পরের পদবি, বয়স্কদের ডেকে পাঠানো হচ্ছে। যদি মানুষ বিরক্ত হয়ে আর না আসেন, সেটাও ছুতো করে নাম কেটে দেওয়া হবে। ফলে এই পুরো দস্তুর মরিয়া হয়ে কারচুপির চেষ্টা চালাচ্ছে বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশন। বিএলওদের ওপর জোর করে কাজ চাপিয়ে দেওয়ার অভিযোগ, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বিএলওরা গণ ইস্তফার হুঁশিয়ারি দিলেন। আমি তো এই কথাটা আমরা তো কয়েকদিন ধরে বলছি, এই যে বিজেপির নাম কাটার ফতোয়া, এর থেকেই তো এই সমস্যাগুলো আরো তৈরি হচ্ছে। প্রথম থেকে এগুলো করেছে, তখন ছিল পরিকাঠামো নেই, অল্প সময় হঠকারী সিদ্ধান্ত, অ্যাপ ঠিক কাজ করছে না, বিএলওরা ঠিক মতো ফর্ম সাপ্লাই পাননি, একটা চূড়ান্ত একটা প্রতিকূল পরিস্থিতি। আর তারপরের ধাপে এখন হয়েছে নাম কাটো, নাম কাটো, নাম কাটো। এই চাপটা তো বিএলওদের উপর দিয়ে দিচ্ছে এরা, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে। ফলে তাদের হাঁসফাঁস অবস্থা, কারণ জেনুইন ভোটারের যদি নাম কাটা যায়, তারা তো পরবর্তীকালে এদেরই কাছে গিয়ে জিজ্ঞেস করবে আমার নাম কেন কাটা গেল। কিন্তু এটা খেলছে ওপর থেকে নির্বাচন কমিশন আর বিজেপি। বলছি যে শুভেন্দু অধিকারী আজকে লোধা শবরদের অনুষ্ঠানে হাজির ছিলেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? উনি কিভাবে দেখব? শুভেন্দু অধিকারী আজকে ভোট বলে লোধা শবরদের অনুষ্ঠানে যাচ্ছেন। আবার শুভেন্দু অধিকারী যে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে কি চোখে দেখেন, সে তো আমরা ঐতিহাসিক ওনার সংলাপ তো মনে আছে, একটু আপনাদের লাইব্রেরি থেকে নিয়ে দেখিয়ে দিন না। বীরবা হাঁসদা, দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে, কে বলেছিল? শুভেন্দু অধিকারী বলেছিল। তো সুতরাং অ্যাকচুয়ালি সমাজের বিভিন্ন শাখার মানুষকে কি নজরে দেখে, বীরবা হাঁসদা জঙ্গল কন্যা, আদিবাসী, আমাদের গর্ভের একজন ঘরের মেয়ে, তাকে বলেছিল বীরবা হাঁসদা, দেবনাথ হাঁসদা এরা আমার জুতার নিচে থাকে। তো এর থেকে ধরে নিন না, এখন লোক দেখানো, ওই ইডিও যেমন লোক দেখানো ভোটের আগে ঠিক ভোটের টাইমিংয়ের জন্য বাড়ি বাড়ি কি বলে ওই এসআইআর এর ইলেকশন কমিশনের বাড়ি বাড়ি চক্রান্ত, ইডির হচ্ছে তল্লাশি চক্রান্ত, আর বিজেপি নেতাদের লোক দেখানো নাটক সারা বছর দেখতে পাওয়া যাবে না। ফারাক্কার বিডিও অফিসে এসআইআর হিয়ারিং চলছিল, সেই সময় বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে তুমুল উত্তেজনা, ভাঙচুর, বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। বলতে পারবো না, জানি না, স্থানীয় স্তরে খবর নিয়ে ওরা দেখবেন। এখন মানুষ যদি দেখেন যে তাদের নাম অন্যায়ভাবে কাটা হচ্ছে, মানুষ যদি দেখেন যে তাদের চূড়ান্ত হয়রান করা হচ্ছে, গরিব মানুষকে যদি বারবার বা যে কোনো মানুষকে যদি বারবার ডেকে পাঠানো হয়, তো একটা লোক চাকরি বাকরি কাজ ব্যবসা ছেড়ে কবার ওই লাইন দিতেই যাবে। আপনারা দেখেছেন সাগর মেলায় ওখানে একজন সন্ন্যাসী মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন যে আমাকেও নোটিশ পাঠিয়ে দিয়েছে, আমার নাম নেই, আমায় নোটিশ পাঠিয়েছে, এবার আমি মেলা অর্গানাইজ করব না আমি ওখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবো। এই প্রবলেমটা সব জায়গায় করছে, এবং সেখানে যদি মানুষের ধৈর্যচ্যুতি ঘটে থাকে বা কারুর কোনো আপত্তিকর কিছু হয়ে থাকে, এলাকার লোক বলতে পারবে। আমরা জানি না, সব ব্যাপারে রাজনীতি ঢোকে না। বেশ কয়েক জায়গায় রাস্তায় বিক্ষোভ হয়েছে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, হয়রান করা হচ্ছে সাধারণ মানুষকে, এসআইআর এর নামে চূড়ান্ত হয়রান করা হচ্ছে এবং রিপিট করা হচ্ছে। আমরা তো একাধিক ক্যাম্পে বসে আমরা তো অভিযোগগুলো পেলাম, রিপিট। একজনকে ডাকা হয়েছে, সব তথ্য দিয়ে আসছে, আবার তাকে ডাকা হচ্ছে, আবার তাকে একই লোককে ডাকা হচ্ছে। যদি একবার বিরক্ত হয়ে না আসে, তাহলে সেই ছুতোয় নামটা কেটে দেওয়া হবে।
আপনি ভাবতে পারেন অমর্ত্য সেন থেকে দেব, দেব থেকে মোহাম্মদ শামী থেকে টুটু বোস, এক চেটিয়া তাদের সব নাম উড়িয়ে দিয়ে বসে আছে আর তাদের নোটিশ দিয়ে দিয়ে ডাকা হচ্ছে। এই যে এত এত মানে লাখো মানুষকে নোটিশ দিয়ে ডাকছে, কত বয়স্ক মানুষ, কত অসুস্থ মানুষ, দীর্ঘদিনের বাসিন্দা, জেনুইন ভোটার, তাদের ডাকা হচ্ছে। কোথায় ডাকা হচ্ছে? আবার কারুর গ্রামে বাড়ি, তার থেকে বহু দূরে, কাজকর্ম ছেড়ে মানুষ ওখানে যাবে ওই লাইনে গিয়ে দাঁড়াতে। এই একেবারে নাম বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে পরিকল্পিতভাবে এই কাজগুলো করে যাচ্ছে নির্বাচন কমিশন। নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি, সেদিন সরস্বতী পূজাও বটে। সেই দিনই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা ঘোষণা করা হয়েছে। এই নিয়ে রাজ্য কেন্দ্র একটা সংঘাতের বাতাবরণ হচ্ছে, কারণ শিক্ষা দপ্তর চিঠি লিখেছে যে নেতাজির জন্মদিনে কিভাবে। স্বাভাবিক ব্যাপার, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার সঙ্গে এবার আবার মা সরস্বতীর আরাধনা দিবস, পুজো পড়েছে সেদিনকে। তো বাংলাকে যারা এত মানে আমরা বলি না, এগুলো হচ্ছে, এই বিজেপিটা হচ্ছে, এই দিল্লিটা হচ্ছে অ্যান্টি বাংলা, অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি বেঙ্গল। সেই দিন পরীক্ষা দিয়ে দিয়েছে। নেতাজির জন্মদিন, যেখানে আমরা জাতীয় ছুটির দাবি করি, সেখানে পরীক্ষা। নেতাজি সুভাষচন্দ্র বসুর এরা তার সম্মানও করে না, আর জানেও না। তো একটা আনকালচার্ড পার্টি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জয় শ্রীরাম স্লোগান দেয়, মানে রিয়েল বানর সেনা এগুলো। তো তাদের নেতারা, তাদের কর্তারা, তারা যদি এইটা বলে, মানে নেতাজির জন্মদিনের দিন পরীক্ষা দেয়, সরস্বতী পুজোর দিন পরীক্ষা দেয়, আর বাংলায় এসে বলে এখানে সরস্বতী পুজো হয় না, এখানে অমুক হয় না, এটা কোনো কথা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুগলি সফরের আগেই দেখা গেল তৃণমূলের ব্লক পার্টি অফিসে তালা ঝোলালো তৃণমূলী, এবং লোকাল একটা কোনো বিষয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেখানে, পার্টি অফিসে তালা লাগিয়ে দেবে? কবে যাচ্ছেন? উনি তো সামনে যাচ্ছেন, আজকে তো ছিল না যাওয়া। হ্যাঁ, এবার কেন তালা, কিসের তালা, খেতে গেছে কিনা লোকে, তারা হয়তো অভিষেকেরই প্রস্তুতিতে, সভার প্রস্তুতিতে গেছে, তার সঙ্গে কি সম্পর্ক? একটা পার্টি অফিসে তালা, এটা একটা কোনো কথা? মানে দুপুরে তো একটা পার্টি কর্মীরা বাড়িতে খেতে যেতেও পারে। আপনি পার্টি অফিসে না খুঁজে এসআইআর ক্যাম্পে খুঁজলে দেখলেন হয়তো ছেলে মেয়েগুলো ওখানে বসে আছে। আবার এরকমও হতে পারে যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, তার প্রস্তুতির প্রচারে হয়তো বেরিয়েছে। ফলে ওইভাবে সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব খোঁজা ঠিক হবে না। বিজেপি নেতারা শাহজাহানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করছে। শাহজাহান জমি ডাকাতি রুখতে ইডির উপর হামলা করেছিল, আগে মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে তদন্ত রুখতে, মানে দুর্নীতি তদন্ত রুখতে ইডির উপর হামলা করছে। এগুলো, এটা কোনো কাজের কথাই নয়। বিজেপি একটা রাজনৈতিক দেউলিয়া দল, তাদের লোক নেই, জোর নেই, পাড়ার বিএলএ 2 দিতে পারে না। আইপ্যাকের অফিসে তৃণমূলের সমস্ত তথ্য ভাণ্ডার আছে, খবর পেয়ে ইডিকে পাঠিয়ে সেটা আনতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাঘিনী দাঁড়িয়ে থেকে নিজের দলের তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করেছে, দিশেহারা হয়ে গেছে, তাই এসব কথা বলছে। ইডি মামলার শুনানি তো সুপ্রিম কোর্টে গেল, মানে ইডি সংক্রান্ত যেগুলো, তো এতে কি তৃণমূল কোনো ব্যাক ফুটে গেল? ওরা তো সিবিআই তদন্ত দাবি করছে। না, এ নিয়ে কোনো মন্তব্য করব না, তার কারণ এটা একদম কোর্টের বিষয় রয়েছে, এবং ওখানে আমাদের আইনজীবীরা, সরকারের তরফে যারা বা সংশ্লিষ্ট যারা পার্টি রয়েছেন, তাদের আইনজীবীরা রয়েছেন, আমাদের বর্ষিয়ান আইনজীবী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সংশ্লিষ্ট সবাই রয়েছেন। ফলে মানে তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ব্যাকফুট ট্যাকফুটে না। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভাণ্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। তিনি তাঁর দলের তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করেছেন, বাকি দেখা যাবে আইনে। থ্যাংক ইউ।